এটা খুবই ডিফিকাল্ট টাইম। কেন কি আহ, অনেক কিছু বদলে গেছে। আহ, আমাদের যে ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি সেটার দাম বেড়ে গেছে। And আমরা দেখেছি কি এলপিজি নিয়েও দেয়ার সাপ্লাই শর্টেজেস। আমরা যদি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করি যেটা ডোমেস্টিক্যালি ফোকাসড, তো আমাদের তো একটা খুবই ভালো ডোমেস্টিক ইকোনমি আছে। আহ, কয়েকটা সেক্টর আছে সেখানে আনসার্টেনটি বেড়ে গেছে, যেরকম কি এক্সপোর্ট হতে পারে বা অয়েল এন্ড গ্যাস হতে পারে। তার মানে আপনি যেটা বলতে চাইছেন, ইফ ওয়ান স্টেজ ইনভেস্টেড অ্যান্ড উইথ এ লং টার্ম পার্সপেক্টিভ, তাহলে এই মুহূর্তে ওই একটা প্যানিক সিচুয়েশন বা প্যানিক বাটন প্রেস করার কিছু নেই। শুধু একটু ধৈর্য ধরে ওয়ান হ্যাজ টু কিপ পেশেন্স অ্যাকচুয়ালি। না, আমি বলছি দেখুন, আমাদের যে মেন অ্যাসাম্পশনটা হচ্ছে কি ইন্ডিয়ান ইকোনমি উইল গ্রো। ইন্ডিয়ান পপুলেশনে যে আমাদের অ্যাভারেজ এজ হচ্ছে 29-30 বছর, তো লোকজন ওয়ার্কিং এজ পপুলেশনে আসবে, আমাদের ইকোনমি গ্রো করবে, কোম্পানিগুলো গ্রো করবে, আর ওদের প্রফিটেবিলিটি গ্রো করবে। তো যদি আমরা 5-7 বছরের ভিউ নিই, দেন ডেফিনেটলি তখন মার্কেট উইল বি এ ভেরি ডিফারেন্ট প্লেস। তো আমি বলছি কি মার্কেটের যে ভলাটিলিটি সেটা তো আমাদের ইউজ করা উচিত, স্পেশালি যদি আমি লং টার্ম ইনভেস্টার। মানে রুপি কস্টটা যে অ্যাভারেজিং করবে, অ্যাভারেজ করবে, সেইটার থেকেও একটা অ্যাডভান্টেজ হবে। ওয়েলকাম একটা নতুন একেবারে সম্পূর্ণ পর্ব, হেডলাইন্স বিজনেস, হেডলাইন্স কলকাতা, যেটা ডেলি হান্ট এবং জিও টিভিতে একযোগে সম্প্রচার হবে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে হেডলাইন্স ত্রিপুরা, যেটা ত্রিপুরার 1 নম্বর চ্যানেল, তার মাধ্যমেও সম্প্রচারিত হবে। আহ, আজকে আমাদের সঙ্গে যিনি যোগ দিয়েছেন, তিনি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একটা অত্যন্ত বিশিষ্ট এবং পরিচিত নাম, বিশেষ করে ফান্ডস ওয়ার্ল্ড, যেটাকে মিউচুয়াল ফান্ড আছে, অন্যান্য ফান্ড আছে, সেই জগতের। উনি যদিও কলকাতারই মানুষ, কলকাতাতেই পড়াশোনায়, এখন দীর্ঘদিন প্রায় 2.5 দশকেরও বেশি সময় ধরে উনি আছেন, মহারাষ্ট্রে আছেন, এবং সেখান থেকেই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একেবারে বলা যায় খুঁটিপাটি আদ্যোপান্ত ওনার নখদর্পণে। তা আজকে আমরা যে সময়টায় এই আলোচনাটা করতে বসেছি, বা বলবো একটা ইনফর্মাল আড্ডা দিতে বসেছি, সেই সময় কিন্তু আমরা জানি খুব একটা নর্মাল টাইম নয়। এবং সেই জন্যে সবারই যেটা বেশি জানার কৌতূহল এবং আগ্রহ, সেটা হচ্ছে এই যে পশ্চিম এশিয়া বা ওয়েস্ট এশিয়ায় যে একটা জিও পলিটিক্যাল টেনশন চলছে, যেটা একটা বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মহারণ, সেইটার পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা ধরুন মিউচুয়াল ফান্ডে সিপে বিনিয়োগ করেন, এসআইপিতে, তাদের জন্য আপনি যেহেতু ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের সিইও, এবং যদিও এখন ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের, এর আগে 2.5 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন অগ্রণী সংস্থার একেবারে সর্বোচ্চ পদে ছিলেন। তো আপনার পার্সপেক্টিভে, যেটা আমি নিজেও জানতে চাইবো এবং আমি নিশ্চিত যে আমাদের অল আওয়ার অডিয়েন্স উড লাইক টু নো, যে ইনভেস্টর যারা, তারা কি একটু থমকে দাঁড়াবে, একটু পজ দেবে, না দে উইল কন্টিনিউ টু ডু হোয়াট এভার দে হ্যাভ বিন ডুইং ইন সিপাই এসআইপি থ্রু দিয়ে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সেই। তো নমস্কার দাদা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমার হ্যাঁ, সবসময় খুবই ভালো নমস্কার। লাগে বাংলাতে কথা বলার আর আপনাদের অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ করার। এটা আপনি ঠিকই বলেছেন কি এখন যে সময়টা আছে এটা খুবই ডিফিকাল্ট টাইম। কেন কি আহ, অনেক কিছু বদলে গেছে। আহ, আমাদের যে ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি সেটার দাম বেড়ে গেছে। মানে আমরা দেখেছি কি এলপিজি নিয়েও দেয়ার সাপ্লাই শর্টেজেস। আরো অনেক জিনিসে, মেবি ফার্টিলাইজার আর এইগুলো জিনিসে দাম বেড়ে যেতে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে। আর ভ্যালুয়েশন তো অলরেডি অনেক কমে গেছে আগে থেকে, কিন্তু হতে পারে কি আরো কমে যায়। কিন্তু আমার যেই মতামত হয় কি, আমি ভাবি কি এসআইপি তো একটা ইনস্ট্রুমেন্ট যেটা আহ, এই এই ইট হ্যাজ বিন ডিজাইন্ড ফর এরম ধরনের এনভায়রনমেন্ট। যত টাকা যত আপনি টাকা লাগাচ্ছেন, আপনার এনএভি কমে গেলে আপনার বেশি ইউনিটস আসবে। And, যতদিন আপনি লম্বা সময়ের জন্য টাকাটা লাগাচ্ছেন, যদি 3 বছর, 5 বছর, 7 বছর, তাহলে তো আপনার জন্য খুশির ব্যাপার কি নিচে মার্কেট এলে আপনি একটা বেশি খরিদ্দারি করতে পারবেন। কিন্তু আমরা কি দেখি কি যে মার্ক টু মার্কেট আমাদের লস হয়ে গেছে বা রিটার্নটা কমে গেছে, সেটা আমাদের ভয় পাইয়ে দেয়। আর
আমার মতামত এটা কি, আমরা যদি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করি যেটা ডোমেস্টিক্যালি ফোকাসড, তো আমাদের তো একটা খুবই ভালো ডোমেস্টিক ইকোনমি আছে। আহ কয়েকটা সেক্টর আছে সেখানে আনসার্টেনটি বেড়ে গেছে, যেরকম কি এক্সপোর্টস হতে পারে বা অয়েল এন্ড গ্যাস হতে পারে। তো এইগুলো যদি আমরা ছেড়ে দিই, আর যে আমরা, এটা তো আমাদের ফান্ড ম্যানেজারের স্পেশালাইজ জব, তো ফান্ড ম্যানেজার নিজের কাজটা করুক। আর ওরা ভাববে কি কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কত ক্যাশে রাখতে হবে। কিন্তু আমরা যে পার্সোনাল ইনভেস্টার্স, রিটেল ইনভেস্টার্স, আমাদের তো কাজ কি, যে মার্কেট যদি পড়ে যায় তো আমরা ভালো ইনভেস্ট করি অ্যান্ড তারপরে ছেড়ে দিই। অ্যান্ড আই এম শিওর কি ইন 5-7 years, 5-7 বছর পরে, markets will definitely give you good compounded return in line with nominal GDP growth. তো 10, 12, 14% রিটার্ন তো আসতেই পারে। যদি আপনি এই টাইমে যদি না ইনভেস্ট করবেন, তাহলে কখন করবেন? তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, ইফ ওয়ান স্টেজ ইনভেস্টেড অ্যান্ড উইথ এ লং টার্ম পার্সপেক্টিভ, তাহলে এই মুহূর্তে ওই একটা প্যানিক সিচুয়েশন বা প্যানিক বাটন প্রেস করার কিছু নেই, শুধু একটু ধৈর্য ধরে ওয়ান হ্যাজ টু কিপ পেশেন্স অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখুন, এইটা আপনি যদি ট্রেডিং করেন, আপনার বড় করে টাকা বড় করে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে আপনার প্রবলেম হতে পারে, বিকজ মার্কেট তো মার্কেটস না, মার্কেট তো 5% পড়ে যেতেই পারে। ঠিক, কিন্তু আপনি যদি লম্বা সময় থেকে, লং টার্ম পার্সপেক্টিভ থেকে ইনভেস্ট করবেন, তাহলে তো আপনার জন্য ইটস এ গুড টাইম টু বাই। ঠিকই। আচ্ছা, এইরকম আপনি বললেন যে অ্যাডভান্টেজের কথা, যে এটা অ্যাকচুয়ালি ক্যান বি, দিস ক্রাইসিস ক্যান বি টার্নড ইনটু অ্যান অপরচুনিটি। আমরা জানি যে একটা এই যে রুপি কস্ট, এইটার যে অ্যাভারেজিং, এইটার থেকে কি কোনোভাবে যারা ইনভেস্টার তারা লাভবান হতে পারে? মানে যেটা আপনিও একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে অ্যাকচুয়ালি ইনভেস্টার ক্যান গেট বেনিফিটেড। না, আমি বলছি দেখুন, আমাদের যে মেন অ্যাজাম্পশনটা হচ্ছে কি, ইন্ডিয়ান ইকোনমি উইল গ্রো। ইন্ডিয়ান পপুলেশনে যে আমাদের অ্যাভারেজ এজ হচ্ছে 29-30 বছর, তো লোকজন ওয়ার্কিং এজ পপুলেশনে আসবে, আমাদের ইকোনমি গ্রো করবে, কোম্পানিগুলো গ্রো করবে, আর ওদের প্রফিটেবিলিটি গ্রো করবে। তো যদি আমরা 5-7 বছরের ভিউ নিই, দেন ডেফিনেটলি তখন মার্কেট উইল বি আ ভেরি ডিফারেন্ট প্লেস। তো যে শর্ট টার্ম ভলাটিলিটি আছে, এটা হতে পারে কি এখন মার্কেট 23,500 বা 24,000 হতে পারে, 22,000 হয়ে যাবে। কিন্তু আমাদের তো কাজ এই ভলাটিলিটিকে ইউজ করে, যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি প্রতি মাস, হুম, হুম। তা আমার বেশি বেশি ইউনিট আসবে। আর যখন মার্কেট উপরে আসবে, তখন আমার রিটার্ন গুলো বেড়ে যাবে আবার। তো আমি বলছি কি, মার্কেটের যে ভলাটিলিটি, সেটা তো আমাদের ইউজ করা উচিত, স্পেশালি যদি আমি লং টার্ম ইনভেস্টার। মানে রুপি কস্টটা যে অ্যাভারেজিং করবে, অ্যাভারেজ করবে, সেইটার থেকেও একটা অ্যাডভান্টেজ হবে তো। হ্যাঁ, তো যদি আমি 10,000 টাকা লাগাচ্ছি, আমার যদি 100 টাকা ইউনিটের প্রাইস থাকতো, তো 100 টাকাতে আমি তাহলে 100 ইউনিট পেতাম হুম, হুম। এভরি মান্থ। এখন যদি 50 টাকা হয়ে যায়, তো আমি 200 ইউনিট পাবো। তো যদি আমাকে সেম টাকা থেকে বেশি ইউনিটস আসছে, তো আই শুড বি হ্যাপি। তো আই শুড বি কনফিডেন্ট দ্যাট আই এম ইনভেস্টিং ইন আ ভালো মিউচুয়াল ফান্ডের ভালো স্কিম, যেখানে ভালো ফান্ড ম্যানেজার আছে, আর ইন আ প্রোডাক্ট which is not sectoral, thematic, and it's a diversified fund like a flexi cap fund or a small cap or a mid cap fund. And ওখানে আপনি যদি ইনভেস্ট করেন, তো আহ, ওটা ইন্ডেক্সও খুবই ভালো অ্যাক্টিভলি ম্যানেজ হয়, অ্যান্ড ফান্ড ম্যানেজার আলফা জেনারেট করতে পারে ওভার আ লং পিরিয়ড অফ টাইম। তো আমাদের তো সেটাই কাজ না, আমাদের তো ইকোনমিক গ্রোথের, যে ইন্ডিয়া গ্রোথ করবে, সেটা থেকে আমাদের স্টক মার্কেটও বেনিফিট করবে, আমাদের পোর্টফোলিও বাড়বে। ট্রাস্ট মিউচুয়াল ফান্ড তো সম্প্রতি একটা মিড ক্যাপ ফান্ডসও লঞ্চ করেছে, তো সেইটা নিয়ে যদি একটু বলেন। আর এই এই ধরনের একটা ভোলাটাইল সিচুয়েশনে একজন ইনভেস্টর হোয়াট টাইপ অফ ফান্ডসে তার দে শুড ফোকাস অন, মানে ফ্লেক্সি ফান্ড, মিড ক্যাপ ফান্ড, লং টার্ম ফান্ড, আপনার কি সাজেশন হবে? তো আমরা দেখেছি কি, সেবি বা অ্যামফি ক্লাসিফিকেশন করে বিভিন্ন বিভিন্ন শেয়ার্সকে ডিপেন্ডিং অন দেয়ার সাইজ। তো সব থেকে যে বড় কোম্পানির শেয়ার আছে, 100টা কোম্পানি, তাদের তাদের আমরা বলি লার্জ ক্যাপ ফান্ড। আমরা একটা স্টাডি করেছিলাম, তো 1,05,000 কোটি উপরে যে কোম্পানিগুলো, 100 কোটি কোম্পানি ছিল, একশো কোম্পানি ছিল, সেদের আমরা লার্জ ক্যাপ বলি। নেক্সট 150 যে কোম্পানি আছে,
ফ্রম 35,000 crores টু 1,05,000 crores মার্কেট ক্যাপ, সেদের আমরা বলি মিড ক্যাপ। এটা একটু উপনিচে হতে পারে, কিন্তু 150 কোম্পানি, এই যে মিড ক্যাপ কোম্পানিজ আছে, এরা নিজের যে ফিল্ড আছে ওখানে এরা লিডার, স্ট্যাবলিশ লিডার। তো ওদের লিডারশিপ ভালো, প্রোডাক্টটা ভালো করছে মার্কেটে, ওদের কাস্টমার্স গ্রো করছে, ক্যাপিটাল পাওয়া যায়। যেরকম আমি যদি বলি কিরকম ধরনের কোম্পানি, যে যে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, ফাস্টেস্ট গ্রোয়িং স্টক এক্সচেঞ্জ, বা কমোডিটি স্টক এক্সচেঞ্জ, বা যেরকম কোম্পানি হয় লেন্সকার্ট, এরকম যে লিডার আছে নিজের নিজের ফিল্ডে, ওরা সব মিড ক্যাপ। তো এই মিড ক্যাপস আমরা দেখেছি কি গ্রোথও ভালো হয় আর স্টেবিলিটিও হয়। আমরা যখন দেখলাম 15 বছরের রিটার্ন দেখলাম, 10 বছরের রিটার্ন দেখলাম, তো আমরা জানতে পারলাম দ্যাট মিড ক্যাপ ইন্ডেক্স লার্জ ক্যাপ থেকেও ভালো করেছে আর স্মল ক্যাপ থেকেও ভালো করেছে। তো এটা খুবই ইউনিক টাইপ অফ কোম্পানিজ, যারা সাইজে বেড়ে গেছে আর ওদের গ্রোথও খুব ভালো। আর আমরা যদি অ্যানালিস্ট এস্টিমেট দেখি, তো নেক্সট 2 বছরের গ্রোথ, আর্নিংস গ্রোথ মনে হচ্ছে আমাদের 20-21% আসবে। তাই জন্যে মিড ক্যাপ আমাদের মনে হয় কি নেক্সট 4-5 ইয়ার্সে ভালোই করবে। আর আমাদের যে গ্রোথ হবে আমাদের ইকোনমিতে, সেইটার বেনিফিট হবে মিড ক্যাপে আর মিড ক্যাপ ইনভেস্টার্সে। আপনারা যে রিসেন্ট মিড ক্যাপ ফান্ডটা লঞ্চ করেছেন, ওইটা সম্বন্ধে যদি ইফ ইউ কুড থ্রো সাম লাইট অন। তো আমরা যখন আমরা স্টক সিলেকশন করি, আমরা আমাদের একটা টেকনোলজি আছে যেটা আমরা ইউজ করি, যেটা আমরা বলি টার্মিনাল ভ্যালু ইনভেস্টিং। আমাদের কি হয় কি মোস্ট যে নিবেশক হয়, যারা ইনভেস্টার্স আছে, ওরা প্রাইস দেখে ইনভেস্ট করে। আমরা চেষ্টা করি কি আমাদের ট্রু ভ্যালিউ অফ দ্য কোম্পানি, লং টার্ম ভ্যালিউ, সেটা কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে। তো আমরা দেখি কি ম্যানেজমেন্ট কিরকম, ম্যানেজমেন্ট যদি ভালো হয়, তাহলে যে মার্কেটে যে অপরচুনিটিজ আছে সেটাকে ক্যাপিটালাইজ করে প্রফিট করতে পারে। তারপরে আমরা দেখি কি মেগা ট্রেন্ড কিরকম। ফর এক্সাম্পল, আমাদের যখন ভিউ চেঞ্জ হয়ে যায়, টেস্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটাকে আমরা বলি মেগা ট্রেন্ড। এটা অনেক বছর, 20-30 বছর থেকে চলে। যেরকম আগে লোকজন এফডি করতো, এখন লোকজন ইনভেস্টমেন্ট করতে চায় ইকুইটিতে, বা গোল্ড সিলভার রিস্কি অ্যাসেটসে ইনভেস্ট করতে চায়। সেটা একটা মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে যেই মেগা ট্রেন্ডের মধ্যে যে কোম্পানিগুলো আছে, ব্রোকিং কোম্পানি, ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, এইগুলো খুবই ভালো করবে, এদের বিজনেস বেড়ে যাবে। তো এটা মেগা ট্রেন্ড দেখি, লিডারশিপ দেখি। তারপরে আমরা দেখি কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট কিরকম বাড়ছে কিনা। ইনট্যাঞ্জিবল মানে নন ফিজিক্যাল অ্যাসেট। আপনাদের ব্র্যান্ড ইমেজ বাড়ছে কিনা, টেকনোলজি প্ল্যাটফর্ম কিরকম, আপনাদের কাস্টমার অ্যাকুইজিশন কিরকম, কাস্টমার স্যাটিসফ্যাকশন কিরকম। আমরা যদি দেখি যত বিশ্বতে যে বড় বড় কোম্পানি আছে, ওদের যে ভ্যালুয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার আর্নিং আসবে বিকজ অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, নট বিকজ অফ ফিজিক্যাল অ্যাসেটস। তো এরকম ধরনের আমরা বিভিন্ন অ্যানালিসিস করি। আর তারপরে আমরা স্টক সিলেকশন করি কি এই যে কোম্পানিগুলো যাদের লং টার্ম গ্রোথ ভালো, লং টাইমে যদি গ্রোথ করবে, সেটা আমরা চুজ করি। আমাদের ফান্ড ম্যানেজমেন্টের টিম আছে। আর আমাদের যে প্রমোটার উৎপল সেঠ, উনি রাকেশ ঝুনঝুনওয়ালা পার্টনার ছিলেন 20-25 বছর। ওরা টাইটেন কিনেছিল, টাইটেন 35-40% গ্রো করেছে ফর 30 বছর, ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ অফ ইন্ডিয়া। ওরা এই ধরনের টেকনিক ইউজ করে এরকম স্টক পিক আপ করে। তো আমরাও সেই টেকনিকটাই আমরা চেষ্টা করছি যে আমাদের মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিওতে ওই টেকনিকটা ইউজ করে ফান্ড বানাবো। আমাদের ফান্ডে টিপিক্যালি 50 থেকে 60 খানা স্টকস থাকে, ভালো ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে। আর আমাদের স্মল ক্যাপ ফান্ড আমরা 1 বছর আগে লঞ্চ করেছিলাম, ওখানে মোটামুটি 10-12% আলফা জেনারেট করেছে ইন্ডেক্সের উপর। তো আমাদের স্টক সিলেকশন প্রসেসটা একটু ডিফারেন্সিয়েটেড। অ্যান্ড আমার এটা আশা আছে দ্যাট ইন দ্য ফিউচার অলসো উই উইল বি এবল টু ডু দ্য গুড জব। এ, যখন ধরুন এই ধরনের একটা মানে জিও পলিটিক্যাল টার্ময়েল চলে, বা একটা বাংলায় বলতে গেলে একটা অশান্ত পরিবেশ চলে, সেই সময় বা ভোলাটাইল সিচুয়েশনে সাধারণত ইনভেস্টাররা কিছু কমন মিস্টেকস করে। তো সেইটা যাতে না করে, কি কি কমন মিস্টেকস কিভাবে অ্যাভয়েড করবে, সেইটা নিয়ে যদি আপনি একটু আমাদের জানান। যেমন সব থেকে কমন মিস্টেক হয় কি, যখন মার্কেট বেড়ে যায় তখন অবভিয়াসলি রিটার্নস গুলো একটু বেশি দেখায়। যখন রিটার্নস দেখে আমাদের মনে হয় কি এটা এফডির মতন ইনভেস্টমেন্ট,
আর যদি আমি 20% পেয়েছি লাস্ট 1 বছরে, তো আমার মনে হয় কি নেক্সট 2 বছরে অবশ্য আমি 20% পাবো। কিন্তু ইকুইটি মার্কেট তো একটু অন্য জন্তু। ইকুইটি মার্কেটে রিটার্নস আসে ইন শর্ট পিরিয়ড অফ টাইম, তারপরে মার্কেট কিছুই করে না বা কারেক্ট করে। তো সেটা আমরা দেখেছি। তো একটা বড় মিস্টেক কি, যখন মার্কেট বেড়ে যায় তখন আপনারা বেশি কিনতে আসি, আর যখন মার্কেট পড়ে যায় তখন আমরা ভয় পেয়ে যাই। তো এইটাকে আমরা টার্ন করে দিই, যদি কি যখন মার্কেট পড়ে যায় তখন আমি ভালো করে কেনাকাটা করি, আর যখন মার্কেট বেড়ে যায় তখন আমরা বিক্রি করি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা খুবই ভালো হবে। যেমন ওয়ারেন বাফেট, ওয়ার্ল্ড ফেমাস ইনভেস্টর, উনিও বলেন যখন মার্কেট হয়ে যায় গ্রিডি, তাহলে তুমি একটু ফিয়ারফুল হয়ে যাও, যখন মার্কেট ফিয়ারফুল হয়ে যায় তুমি একটু গ্রিডি হয়ে যাও। এটা বলা একটু সহজ, কিন্তু করা ইটস নট সো ইজি। তাই জন্য আমরা বলি কি একটা ভালো ডিস্ট্রিবিউটরের সঙ্গে দেখা করে, ভালো করে অ্যাসেট অ্যালোকেশন করে, ইনভেস্টমেন্ট গোল সেট করে আপনারা যদি ইনভেস্ট করেন, তাহলে আপনাদের জার্নিটা খুবই ভালো হবে। আপনার ভালো করে আপনার রিটার্ন জেনারেট হবে ওভার এ লং পিরিয়ড অফ টাইম। আপনারা ইনফ্লেশন বিট করবেন, আপনার পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, and you will be able to meet hopefully all your financial goals. So that is the idea. That is the commonest mistake, that people get swayed by the momentum. Momentum দেখে ট্রেডিং করবেন না, এটা একটা ইনভেস্টমেন্ট। দিস ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিং। ট্রেডিং এ যদি মার্কেট পড়ে যায় তাহলে আপনার দুঃখ হওয়া উচিত, কিন্তু আপনি যদি ইনভেস্টিং করেন তাহলে আপনার খুশি হওয়া উচিত কি মার্কেট পড়ে গেছে, আমি চিপ সস্তা করে কিনতে পারছি। এটার মানে এটা নাকি আপনার কেনার পরে তুরন্ত মার্কেট উপরে চলে আসবে। তো আপনারা একটা গ্যাপ করে কিনুন, ব্রেক করে কিনুন। যদি আপনার কাছে 100 টাকা আছে, তাহলে আপনি এভরি মান্থ 25 টাকা করে কিনুন, বা যদি মার্কেট 5% পড়ে যায় তো আপনি 25 টাকা লাগান। তো মার্কেট আনসার্টেন, বাট দিস ইজ দ্য প্রবাবলি দ্য টাইম when investment should be made. আর একটা কথা অনেক সময় হয়, মানে আমি একেবারে সাধারণ ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ, যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এইটা চেঞ্জ করা ফ্রিকুয়েন্টলি, এইগুলো থেকে মানে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের জন্ম না। আপনি প্রথম দিকে একটা আলোচনায় বলছিলেন, আমার মনে আছে যে আহ, যতই মার্কেট পড়ুক একটা সময় একটা ঘুরবে, সাইক্লিক্যাল অ্যাকচুয়ালি। তো সেই আঙ্গিক থেকে যদি আমরা দেখি যে এটা যদি চেঞ্জ হয়ও, তাহলেও কি আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতে পারি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, যে আলটিমেটলি আমরা যে রিটার্নটা পাবো সেটা হয়তো ব্যাংকে রাখা টাকার থেকে বেশিই হবে, মানে ট্যাক্স ফ্যাক্স দিলেও। আপনার দেখুন, আপনি তো পার্সপেক্টিভটা এটা কি? নিজেই আপনি বলে দিয়েছেন কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স, মানে যদি আপনার গেইনস হয় তাহলেই তো আপনি ট্যাক্স দেবেন না। ঠিক। আর ব্যাংকে কি হয় কি, আমরা এফডি তে রাখি, আর যেটা আমরা পাই 6-7% পাই, তারপরে ওর উপরে ট্যাক্স দিতে হয়। তো আমাদের যে অপরচুনিটি কস্ট অফ ইনভেস্টিং ইন ইকুইটি, সেটা তো অনেক কমে গেছে। আই উড রিয়েলি ওয়ান্ট গভর্নমেন্ট যদি একটা ট্যাক্স বেনিফিট দিয়ে যায় ফর এফডিজ অলসো, তাহলে লোকজনের খুব একটা রিস্ক নিতে হয় না ফর জেনারেটিং গুড পোস্ট ট্যাক্স রিটার্নস। বাট আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স বাড়বে, কিন্তু দেখুন আমরা হচ্ছি ক্যাপিটাল ডেফিসিয়েন্ট কান্ট্রি। আমাদের অনেক টাকার দরকার আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করার জন্য। তো আমার মনে হয় না কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স খুব একটা বাড়াবে গভর্নমেন্ট। তো আমার মনে হয় কি ক্যাপিটাল গেইনস ট্যাক্স ইজ আ স্মল ট্যাক্স টু পে, স্পেশালি ইফ ইউ হোল্ড ফর আ লং পিরিয়ড অফ টাইম। আপনার যদি ধরে থাকতে পারেন আর পিরিয়ডিক্যালি ইনভেস্ট করুন, তাহলে আপনার একটা সাইকেল আসবে যখন মার্কেট উইল ডু ওয়েল, and that time I think you should try to book profits, and then is the question of tax arises. এই মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেন বা ইনভেস্টার, তাদের ক্ষেত্রে মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি, মেট্রো সিটির বিয়ন্ড মেট্রোস, টিয়ার টু টিয়ার থ্রি সিটিজ, এইগুলো থেকে কিরকম মানে গ্রোথ হচ্ছে, ইনভেস্টার আসেন না? সামথিং নিডস টু বি ডান টু ইনক্রিজ অর ফেসিলিটেট আ ডিপার পেনিট্রেশন ইনটু টিয়ার টু টিয়ার থ্রি অর ইভেন বিয়ন্ড সিটিজ? দেখুন, আমি অ্যামফি বোর্ডে আছি, আমাদের কালকেই মিটিং হয়েছিল। এটা আমরা যে অ্যাডভার্টাইজিং করি, মিউচুয়াল ফান্ড সহি হ্যায়, সেটা আমরা এখন রিজনাল ল্যাঙ্গুয়েজেসে ক্যাম্পেইন করব। আমরা দেখেছি কি লাস্ট 3-4 বছরে B30 সিটিজ বা বিয়ন্ড দ্য টপ 30 সিটিজ থেকে অনেক টাকা আসছে। একটা তো ইনফরমেশন লোকজনের অ্যাওয়ারনেস বেড়ে গেছে। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট কি দ্য ইজ অফ ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস হ্যাজ ইনক্রিজ। এখন খুবই সহজ হয়ে গেছে, থ্রু ইন্টারনেট, থ্রু ফোন ব্যাংকিং, থ্রু অ্যাপস, থ্রু
ইন্ডাস্ট্রি অ্যাগ্রিগেটর অ্যাপস, আপনি খুব ইজিলি ইনভেস্ট করতে পারেন আর নিজের পোর্টফোলিওকে ট্র্যাক করতে পারেন। তো তাই জন্য B30 সিটিজ থেকে অনেক বেশি পার্টিসিপেশন হচ্ছে। B20-তে অনেক এক্সিস্টিং ইনভেস্টার্স আছে, কিন্তু নতুন ইনভেস্টর যারা আসছে সেটা সব B30 সিটিজ থেকে আসছে। তো মার্কেটে যে লোকজনের এক্সপিরিয়েন্স হয়েছে, কি মার্কেট, ইকুইটি মার্কেট লোকজন এখন বুঝে গেছে কি যদি আপনাকে ইনফ্লেশনকে বিট করতে হয় আর আপনি যদি লং টার্ম ভালো রিটার্ন করতে চান, আপনি যদি পারতে চান, তাহলে ইনভেস্টমেন্টস ইন মিউচুয়াল ফান্ডস ইজ আ ভেরি সেফ অপশন কম্পারেটিভলি। আর খালি আমি একটা জিনিস বলবো কি, আরেকটা যে মিস্টেক করে লোকজন, কি নিজে নিজে করে নিতে চায়, ডু ইট ইয়োর সেলফ। এটা একটা ইনভেস্টমেন্ট ইজ আ স্পেশালাইজড জব। আর ইভেন দ্য ডিস্ট্রিবিউটর আর অ্যাডভাইজার হ্যাজ ফার মোর এক্সপিরিয়েন্স দেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। তাই জন্য আমার মনে হয় কি এটা, আপনি একটা ভালো করে ফিনান্সিয়াল প্ল্যানটা বানান একটা ডিস্ট্রিবিউটর বা কারোর সঙ্গে বসে, যে সেমি রেজিস্টার্ড হবে। আর তারপরে আপনি যদি ইনভেস্টমেন্ট জার্নিটা করবেন, তাহলে আপনার এই যে উতার চড়াও হচ্ছে, উপর নিচে হচ্ছে, ওই ভলাটিলিটি আপনার জন্য কাজ করবে। আপনার কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল যে আমরা সবাই যখন ওই খুব ক্রিকেট ম্যাচ ট্যাচ দেখি তখন রোহিত শর্মা এসে বলেন যে মিউচুয়াল ফান্ড সেই এই যে মানে আপনাদের যেটা বলতে চাইছেন সেটা এসে একজন সেলিব্রিটি, একজন স্টার ক্রিকেটার তিনি বলছেন, এইটা কি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বৃদ্ধিতে বা ওভারঅল একটা স্কেল আপ করতে কোনোভাবে সাহায্য করে, বা গোয়িং ফরওয়ার্ড এই ধরনের আরো কিছু উদ্যোগ দেখা যাবে? দেখুন, আমরা তো নিজে ডিবেট করি কি, আমরা তো সাধারণ মানুষের জন্য করছি, কিন্তু আমরা দেখেছি কি আমাদের ইন্ডিয়াতে যদি সেম কথা যদি কোনো একটা বড়লোক বলে, যা ক্রিকেটার বা একটা ফিল্ম স্টার, তাহলে ওর ইম্প্যাক্ট একটু বেটার হয়। তো এটা আমাদেরও মাথায় চলছে কি আমরা সেলিব্রিটি ইউজ করব কি করব না। কিন্তু আমাদের বেসিক্যালি আমরা চাইছি লোকজনকে বলা কি লং টার্ম ইনভেস্ট করো, আর রোজ রোজ দেখো না, আর ডাটে রাহো, লাগে রাহো। ওই ধরনের আমরা একটা সিম্পল মেসেজ বলতে চাইছি। মানে যেটার মধ্যে একটা দ্যাট যার কাছে খুব স্ট্রাইকিং একটা কথা আর কি। হ্যাঁ, একটা সিম্পল মেসেজ সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড। এন্ড তো দ্যাট ইজ দ্য আইডিয়া। বাট আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে করব, আর we will try to go one level deeper in terms of messaging, in trying to explain the benefits of mutual funds. ওয়ান লাস্ট কোয়েশ্চেন মিস পাগলা, যে এই যে আম, ধরুন আমরা অনেক কিছু ব্যাপারে জানলাম কিভাবে স্কেল আপ করতে হবে, কি করে পেনিট্রেশনটাকে আরো ডিপার করে টিয়ার 2 টিয়ার 3 সিটিজে নিয়ে যেতে হবে। এইসব শোনার পর টকিং অ্যাবাউট ট্রাস্ট মিউচুয়াল ফান্ড ইন পার্টিকুলার, গোয়িং ফরওয়ার্ড আপনাদের স্ট্র্যাটেজিস গুলো কি হবে ধরুন আগামী 1 ইয়ার, লেটস সে, অর মেবি 1.5 ইয়ার, কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এগোবেন? দেখুন, আমরা দেখেছি কি মার্কেটে এখন গোল্ডও ভালো করছে, সিলভার ভালো করছে, লার্জ ক্যাপসে ভালো গ্রোথ থাকে, ভলাটিলিটি লেস থাকে। তো আমরা দু তিনটে ফান্ড লঞ্চ করব which are slightly protection oriented, like balance advantage fund বা মাল্টি অ্যাসেট বা লার্জ এন্ড মিড ক্যাপ। আমার মনে হয় কি এই 7-8খানা যদি ফান্ড থাকে, তাহলে একটা ইনভেস্টরের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যায়। আর আমরা চাই না কি আমরা খুব একটা থিমেটিক বা সেক্টোরাল ফান্ডস করি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমরা চাই কি আমাদের রিচটা একটু বেড়ে যাক, আমাদের ডিস্ট্রিবিউটর যারা আমাদের সঙ্গে কাজ করে ওরা আমরা ওই সংখ্যাটা বাড়াতে চাই। আমরা চাই কি মোর এন্ড মোর ইনভেস্টার্স ডু SIP উইথ আস। তো আমরা এখন 20-25খানা লোকেশনে আছি, and we are trying to reach more and more Indian investors going forward. যদিও আপনি শুরুতে বলেছিলেন যে বাংলায় কতটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা সাবলীল হবেন, কিন্তু দেখলাম একটা আপাত জটিল বিষয় নিয়ে অত্যন্ত সাবলীল প্রাঞ্জল ভাষায় বাংলাতেই আপনি ব্যাপারটা ব্যাখ্যা করলেন। বরঞ্চ আমি অনেকবার ইংরেজিতে শিফট করেছি, আপনি একেবারেই বাংলাতেই নিজেকে রেস্ট্রিক্টেড রেখেছেন। একটু আমি সাম আপ করার চেষ্টা করছি আপনি যা বললেন, কারেক্ট মি ইফ আই এম রং। প্লিজ প্লিজ, এই আমি মুহূর্তে একটা অপ্রবাসী বাঙালি। একদমই, এটা একদম ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। প্লিজ সাম আপ প্লিজ। হ্যাঁ, যে যতই ভোলাটাইল সিচুয়েশন হোক, নাথিং টু প্রেস দ্য প্যানিক বাটন, অর্থাৎ
অন দ্য কন্ট্রারি, আমরা এই ক্রাইসিস বা বিনিয়োগকারীরা এই ক্রাইসিস সিচুয়েশনটাকে অপরচুনিটিতে টার্ন করতে পারে। ইনস্টিড অফ জাস্ট কামিং আউট অফ দ্য মার্কেট, কন্টিনিউ করে যেতে হবে, স্টে ইনভেস্টেড থাকতে হবে এবং স্টে ফোকাসড। একটু বোধহয় ডিসিপ্লিন থাকারও দরকার আছে ইনভেস্টার হিসেবে। এবং যেটা আপনি বললেন যে আবার যখন সাইকেলটা ঘুরে ভালো পরিস্থিতি আসবে, তখন তারা লং টার্মে যেটুকু যদি শর্ট টার্মে কিছু লস হয়ও সেইটা কভার আপ করে নেওয়ার সুযোগ থাকবে। আর যদিও বিভিন্ন টাইপস অফ মিউচুয়াল ফান্ড আছে, সেই ক্ষেত্রে আহ, এই মুহূর্তে হয়তো মিড ক্যাপ ফান্ডসের ইয়ে খুব ভালো, কিন্তু যদি আমরা একটা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি তাহলে বোধহয় বিনিয়োগকারীদের ক্ষেত্রে একটু ঝুঁকিটার মিটিগেটেড হয়, একটু কাইন্ড অফ হেজিং হয়ে যায় রিস্কটা, এবং তারা আলটিমেটলি যেটুকু লস হওয়ার কথা সেটা না করে একটা ইয়ের দিকে, আহ, লাভের দিকেই যেতে পারেন লং টার্মে। আমি, কারেক্ট মি ইফ আই রং, এইরকমই আপনি বলতে চেয়েছেন তো? না, এটাই আমি বলতে চাইছিলাম। আমার খালি এটাই অ্যাডভাইস, সেই টাকাটাই আপনি ইকুইটি মার্কেটে লাগাবেন, যেটা আপনার 5-10 বছরে লাগবে না। আর তারপরে যে ইন্ডিয়া গ্রোথ হবে, কোম্পানিজ গুলো গ্রো করবে, ওদের মার্কেট ক্যাপ বাড়বে, পোর্টফোলিও বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট ইন ইকুইটি ফান্ডস। থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাগলা, ইট ওয়াজ ফ্যাসিনেটিং অ্যান্ড ওয়ান্ডারফুল টকিং টু ইউ। আমি নিশ্চিত আমাদের সঙ্গে আজকে যারা যোগ দেবে এবং যারা এই আলোচনাটা পরে দেখবেন, তারা কিন্তু এই লক্ষ লক্ষ বিনিয়োগকারী, তাদের একটা বড় অংশই বিনিয়োগ করেন, তারা অনেক উপকৃত হবেন। কারণ আলটিমেটলি যেটা বললেন, গেন করতেই হবে, কারণ গেন না করলে, গেনের মধ্যেই কোথাও না কোথাও সাস্টেনেবিলিটিটাও লুকিয়ে থাকে, বিশেষ করে ভোলাটাইল সিচুয়েশনে, যাতে আমার একটা ভবিষ্যতের জন্য আহ, লাভের ইঙ্গিত থাকে, সেই দিকেই সকলের তাকিয়ে থাকা উচিত। অন দ্যাট স্পিরিটেড নোট, আমি নিশ্চিত আবার ভবিষ্যতে সুযোগ হবে আপনার সঙ্গে কথা বলার, যাতে আমাদের বিনিয়োগকারীরা আরো বেশি করে উপকৃত হতে পারেন, যে আপামর জনগণের মধ্যে যে বিনিয়োগকারী রয়েছেন তারা। থ্যাংক ইউ সো মাচ মিস্টার বাগলা। থ্যাংক ইউ দাদা, নমস্কার। থ্যাংকস থ্যাংক লট ফর দিস নমস্কার। অপরচুনিটি। নমস্কার। থ্যাংক ইউ। Thank you. বাই। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।